হালাল খানা খাওয়ার একটা কোরআনের মধ্যে হালাল খানার নির্দেশ আসছে। হালাল শব্দটা বাদেও আল্লাহ তাআলা খানার ক্ষেত্রে কোরআনে আরো দুইটা ওয়ার্ড ইউজ করছেন। কেউ কি জানি কিনা হালাল ছাড়া আর কোনো ওয়ার্ড ইউজ করছেন কিনা খানার বিশেষণ হিসেবে? তাইয়্যিব। তাইয়্যিব মানে আরবরা ইন জেনারেল তাইয়্যিব বলতে বোঝায় গুড, মাশাআল্লাহ, গুড গুড। তাইয়্যিব মানে ভালো। ভালো তো একটা জেনারিক ওয়ার্ড। ভালো মানে কি আসলে? হালাল তো বলছি, হালাল তো ইটসেলফ ভালোই, হালাল তো মানে খারাপ না। তার সাথে আবার হালাল এন্ড তাইয়্যিব। হালাল বাট তাইয়্যিব নাও হইতে পারে, এরকম কিছু হইতে পারে। হালাল বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু জিনিস খাইতেন না, ওটাকে তাইয়্যিব মনে করতেন, বাট হালাল। আরেকটা শব্দ আছে which is very important, যেটা সূরা কাহফে আসছে। সূরা কাহফ সম্পর্কে আমরা জানি যে শেষ জামানা বোঝার জন্য দা মোস্ট ইম্পর্টেন্ট সূরা, শেষ জামানা বোঝার জন্য। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সূরা কাহফ পড়তে হয় না? তো সূরা কাহফের মধ্যে কি দাজ্জাল শব্দটা আছে? পুরো কোরআনের মধ্যে কি দাজ্জাল শব্দটা আছে? নাই। বাট হাদিসে আসছে যে দাজ্জালের ফিতনা থেকে, বাট কোথায় দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়ার মতো কোনো আয়াত তো আমরা সূরা কাহফে ইন জেনারেল খুঁজে পাই না। তার মানে এটা আর গভীর দৃষ্টিতে দেখলে তখন জানা যায়। তো এই জন্য এইটুকু বলি অন্তত যে সূরা কাহফে খাবার শব্দটার সাথে 19 নম্বর আয়াতটা, এটা মোস্ট প্রবাবলি 19 নম্বর আয়াতে খাবার শব্দটার আগে আরেকটা শব্দ আছে বিশেষণ, আসকা। আসকা কথাটা দিয়েও এখনকার মডার্ন আরবরা এটা মজাদার খাবার, ভালো খাবার এটা মিন করে, যদিও শব্দগতভাবে বা অরিজিনালি এটার সেন্স যদি আমরা বুঝতে চাই, আসকা দিয়ে আসলে বোঝানো হয় পিওর খাবার। পিওর বলতে বোঝায় যে খাবারের মধ্যে কোনো ভেজাল নাই, বা ভেজাল বলতে আমরা যেমন বুঝি ভাই মরিচের গুঁড়ার ভিতরে ইটের পাউডার দিছে, এই ভেজাল না, আরো বড় ধরনের ভেজাল আছে। যেমন আজকের জামানায় সবচেয়ে বড় ভেজাল হচ্ছে নাম হলো জিএমও, জেনেটিক্যালি মডিফাইড ফুড। মানে ন্যাচারাল, পিওর শব্দটা আসলে মানে এক্স্যাক্টলি যায় না, আজকার সাথে যায় না, হলো ন্যাচারাল ইনফর্ম, মানে আল্লাহ তাআলা যে সুরতে দিবেন সেই সুরতে যে খাবারটা এটা আজকাল। বাট এই সুরতটাকে যদি আমি নষ্ট করে ফেলি, যেমন আজকাল জিএমও বলতে যেটা বলে জেনেটিক্যালি মডিফাইড ফুড, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং করা হয়, করার ফলে দেখবেন আজকালকার জিনিস ফলগুলা খুব সুন্দর হয়, বড় হয়, যে ফল মিষ্টি না সেটা মিষ্টি বানানো হয়, যে বিচি ছাড়া কি নাম বলে আপেল হয়, আঙ্গুর হয়, তারপর হচ্ছে একই ধান গাছ 5 বার ধান দেয়, তারপরে হচ্ছে বন্যার মধ্যে মরে না, এগুলো কিন্তু সব ইঞ্জিনিয়ারিং করা। আল্লাহ তাআলা এই ফর্মে দেন, মানুষ তার বুদ্ধি খাটায় খাবারের ভিতরে চেঞ্জ আছে। এটা যেমন একটা ফর্ম, এর বাইরে বিভিন্ন ধরনের হাইব্রিড টাইপের মেকানিজম আছে যেটা ন্যাচারাল না, যেটার ভিতরে আমরা ইঞ্জিনিয়ারিং করছি। সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে তারা আমার সৃষ্টির মধ্যে কি আনবে? পরিবর্তন আনবে। এটা যেমন একইভাবে ট্রান্সজেন্ডারিজমকেও হয়তো আমরা ডিনোট করতে পারি যে মানুষ আজকে হরমোন দিয়ে ছেলে থেকে মেয়ে হচ্ছে, মেয়ে থেকে ছেলে হচ্ছে, সৃষ্টির মধ্যে পরিবর্তন। একইভাবে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ইয়ে করা, বিকৃতি আনা, এটাও যেমন সৃষ্টির মধ্যে পরিবর্তন। একইভাবে অ্যাকর্ডিং টু মাই আন্ডারস্ট্যান্ডিং, আমরা যে আল্লাহ তাআলা যে ফর্মে যে খাবারটা দিয়েছেন ওটার মধ্যে যখন আমি ইঞ্জিনিয়ারিং করতেছি, এটা কি সৃষ্টির মধ্যে পরিবর্তন কিনা? ইয়েস। খাবারের বিষয়টা নিয়ে আমার আন্ডারস্ট্যান্ডিংটা বা আমার যে এটাকে আমি অনেক গুরুত্ব সহকারে দেখি, এইটা কোথা থেকে আসছে এটার একটু ব্যাকগ্রাউন্ড বলি। আমি যখন প্রথম দিনের দিকে ঢুকলাম 2012-র দিকে, তো তখন আমার ইন্টারেস্টিং লাগতেছিল যে কোন আয়াত খুব শুরুতে নাজিল হয়েছে, কোন আয়াত শেষে নাজিল হয়েছে, থাকে না একটা আগ্রহ। এটা ঘাটতে গিয়ে আমি জানার চেষ্টা করলাম যে আল্লাহ তাআলা কোরআনের আয়াতে এতগুলো নাজিল করছেন 23 বছর ধরে, সব লাস্টে একদম লাস্টে কোন আয়াত নাজিল করছেন? তো কিছু ইখতিলাফ আছে, বাট মেজরিটির ইয়ে হচ্ছে মতামত হচ্ছে যে ওই যে রিবা হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ, সূরা বাকারার লাস্টের দিকের আয়াত 183 বা যে আল্লাহ তাআলার সাথে যুদ্ধ ঘোষণার সামনে। রিবা মানে যে সুদ কনজিউম করা, সুদ খাওয়া বা সুদের সাথে লেনদেন করা বা সুদের এই সিস্টেমটা হচ্ছে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ। তো এটা হচ্ছে কোরআনের লাস্ট আয়াত হিসেবে নাজিল হয়েছে। আর সেকেন্ড লাস্ট আয়াত কোনটা? লাস্টের আগেরটা হচ্ছে এত পপুলার আয়াত আপনারা আমাদের শুনছেন, সেটা হচ্ছে যে আজ তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, কাফেররা হতাশ হয়ে গেছে এবং ইসলামকে দিন হিসেবে মান্য করলাম। এটা সূরা মাইদা 3 নম্বর আয়াত। এই আয়াতটা যখন আমরা ঘাটি তখন হচ্ছে দেখলাম যে সূরা মাইদার 3 নম্বর আয়াতটা বেশ বড়। এই বড় আয়াতের মাঝখানে এই কথাটুকু ঢুকানো, তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম, এটা কিন্তু পুরো আয়াত না, পুরো আয়াতের একটা অংশ। আর যে পুরো আয়াতের এটা অংশ, সেই আয়াতটা খুব পিকুলিয়ার, কারণ উপরে নিচে সব হচ্ছে খাবারের কথাবার্তা, এটা হালাল, এটা হারাম, এটা হালাল, এটা হারাম। হঠাৎ করে
তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করলাম, ইসলামকে দিন হিসেবে মনোনীত করলাম, আবার এটা খাও, এটা খাও না, এটা হালাল, এটা হারাম। এটা একটা অদ্ভুত বিষয় না? খাবার কই আর দিনকে পরিপূর্ণ করা কই? এবং এরকম একটা ইম্পর্টেন্ট আয়াত দিনকে পরিপূর্ণ করলাম, এটাকে এটা সেপারেট আয়াত দিলে জিনিসটা সুন্দর দেখা যেত, তাই না? আমার কাছে জিনিসটা একটু অদ্ভুত লাগলো যে এবং আরেকটা জিনিস খেয়াল করেন যে রিবা হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ, আর তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম। যদি না জানি আমরা, কমন সেন্স কি বলে, কোন আয়াতটা লাস্ট আয়াত হওয়ার কথা ছিল? দিনকে পরিপূর্ণ করলাম। তা আল্লাহ তাআলা দিনকে পরিপূর্ণ করলাম বলেও আবার লাস্ট আরেকটা কথা বলছেন যে রিবা হচ্ছে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ। তাহলে বোঝা গেছে কত ইম্পর্টেন্ট আয়াত। যে ধরেন আমার 23 বছর বাদ দেন, 23 ঘন্টা ধরে একজন লেকচার দিচ্ছে, দিয়া বলছে লেকচার ভাই শেষ করে কিন্তু শেষ একটা কথা আপনাদের বলে দিয়ে যায়, বুঝা গেছে না? তো সেই জন্য আমি বুঝলাম যে হ্যাঁ, তার মানে রিবা ব্যাপারটা ডেফিনেটলি খুব ভালো মতো বোঝার বিষয়, যে কেন যুদ্ধ কেমনে। আর সেকেন্ড লাস্ট আয়াত যেটা, সেটা আসলো খাবারের মধ্যে। খাবারের মধ্যে এই আয়াত কেন আল্লাহ তাআলা ঢুকাই দিলেন? তো আমার মাথায় এরকম একটা ইয়ে লাগতেছিল যে কোরআনের মধ্যে তো আল্লাহ তাআলা একদম হিকমা এবং ডিরেকশন দিয়েছেন, তো নিশ্চয়ই এটা যে দিয়েছেন আল্লাহ, এটা নিশ্চয়ই কোনো একটা মাহাত্ম্য থাকতে পারে, থাকার কথা। তা আমি ভাবতেছিলাম যে লাস্ট আয়াত হইতেছে মুদ্রা নিয়ে, মুদ্রা ব্যবস্থা বা রিবা, টাকা পয়সার সাথে, আর সেকেন্ড লাস্ট আয়াত ঢুকাই দিয়েছেন আল্লাহ খাবারের মধ্যে। তো এই দুইটা টপিক আমার মাথায় ঘুরতেছিল যে মুদ্রা আর খাবার, মুদ্রা আর খাবার। তবে আমি কোনো কনক্লুশনে যাইতে পারতেছিলাম না যে আসলে কি এটার মধ্যে কোনো হাকিকত আছে নাকি এমনি। তো যখন সূরা কাহাফ আমি ঘাটতেছিলাম, তো সূরা কাহাফের ভিতরে আপনারা জানেন 4টা গল্প আছে, 4টা স্টোরি আছে। 4টা স্টোরির মধ্যে আসহাবুল কাহাফের যে ঘটনাটা, প্রথম ঘটনাটা, সেটা হচ্ছে যে যারা জানেন তো জানেন, আর হয়তো নাও জানতে পারেন, যে কিছু যুবকের কথা বলা হয়েছে, যে যুবকরা তাদের ওই সময়ে ঈমান নিয়ে সমাজে টিকে থাকা তাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়াইছিল। সমাজ এমন ছিল, ঈমান নিয়ে টেকার কোনো অবস্থা ছিল না। তখন তারা এই সমাজ থেকে পালায় যায়, বের হয়ে আসে। বের হয়ে এসে তারা একটা গুহাতে আশ্রয় নেয় এবং আল্লাহ তাআলা তাদেরকে ঘুম পাড়ায় দেন। ঘুম থেকে জাগার পর তারা মনে করছে যে মেবি একদিন বা একদিনের কিছু অংশ অতিবাহিত হয়েছে। পরবর্তীতে আল্লাহ তাআলা জানায় দেন, কোরআনের আয়াতের ভিতরে আমরা জানতে পারি যে তারা আসলে 309 বছর বেঁচে ছিল। কোরআনের মধ্যে কিন্তু প্রচন্ড হাকিকত আছে, আমরা অনেক সময় এগুলোকে খুব ক্যাজুয়ালি নিই। যেমন আল্লাহ তাআলা 309 এটাকে এইভাবে বলেন নাই, কোরআনে বলছেন আল্লাহ তারা ঘুমাইছিল 300 বছর এবং আরো 9 বছর। আমরা কি এইভাবে বলি কখনো? তো এটা একটা ইন্টারেস্টিং বিষয় আছে, এই যে 300 বছর এবং 9 বছর আলাদা করে বলা। যে আমি যদি বলি কাউকে যে ভাই 300 বছর, তাহলে কিন্তু একটা প্রশ্ন আসে, 300 বছর কি সূর্যের হিসাবে না চন্দ্রের হিসাবে? সৌর বছর আর চন্দ্র বছর কি সমান? কোনটা বড়? সৌর বছর বড়। 365 দিন। চন্দ্র বছর নরমালি কি হয়, 10-12 দিন কম কম হয়, বেশি হয় না, কম হয়। তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে প্রতি 100 বছরে 3 বছর কম বেশি হয়। 100 বছর যদি সৌর বছর অতিক্রান্ত হয়, তাহলে চন্দ্র বছর হিসেবে হয় কত? 103 বছর। তাহলে 300 বছরে কত বছর কম বেশি হয়? 309 বছর। তার মানে 300 বছর এবং 9 বছর, এটা দ্বারা হইতে পারে যে আল্লাহ তাআলা বুঝাইছেন এক্স্যাক্টলি টাইমটা যদি বুঝতে চাও, তাহলে 300 বছর হচ্ছে সৌর বছর ধরলে, আর 309 বছর হচ্ছে চন্দ্র বছর ধরলে। শুধু 300 বললে তাহলে একটা প্রশ্ন যে সৌর হিসেবে না চন্দ্র হিসেবে। যদি এটা মূল টপিক থেকে একটু বের হয়ে গেলাম, বাট তারপরে এটা একটু ফুটনোটে বলা দরকার। আমাদের টোটাল সোসাইটি ইসলাম থেকে এত দূরে আমরা সরে গেছি। খেয়াল করেন, আমাদের এখানে যখন যে কোনো আলোচনায় বলি যে বাচ্চা এত বছর বয়স হলে বাচ্চা দুধ ছাড়াইতে হবে, এত বছর বয়স হলে নামাজ ফরজ হবে, এই বয়স যখন আমরা বলি, এটা কি চন্দ্র বছর না সৌর বছর হিসেবে? আল্লাহর বিধান, আল্লাহর বিধান কি সৌর বছর অনুসারে না চন্দ্র বছর? বা চন্দ্র বছর হিসাব কি আমরা রাখি? বাচ্চার বার্থডে আমরা কবে ধরি? চন্দ্র না সৌর? সৌর। তাহলে দেখেন শরীয়তের ইয়ে কিন্তু ভঙ্গ হয়ে যাচ্ছে, কারণ চন্দ্র বছর হয় সৌর বছরের আগে না পরে? 2 বছর কমপ্লিট, চন্দ্র বছর আগে 2 বছর কমপ্লিট হবে না সৌর? চন্দ্র। তাহলে ধরেন বাচ্চা 2 বছর বয়সে দুধ ছাড়াইতে হবে, আর আপনি যদি সৌর বছর হিসাব রাখেন, তাহলে চন্দ্র বছর অনুসারে 2 বছর কিন্তু কি হচ্ছে, পার হয়ে যাচ্ছে, আগেই পার হয়ে যাচ্ছে। যদি বলে যে 7 বছর বয়সে ইয়ে ফরজ বা পর্দার বিধান অথবা নামাজ ফরজ, ওই সমস্ত বছর হিসাব কিসে হয়? চন্দ্র। তো সৌরতে ধরা মানে কি তারপর ফরজ আগেই হয়ে গেছে, বাট আপনি মনে করে নিচ্ছেন হয়নি। কি মারাত্মক বিষয় না? শরীয়তের বিধান চালু হয়ে গেছে, বাট আমি মনে করতেছি বিধান চালু হয়নি। মানে প্রত্যেকটা জায়গায় মুসলমানের তার অরিজিনাল যে তার কৃষ্টি, তার যে থিঙ্কিং, এগুলো সব যাই আমি দূরে চলে গেছিলাম। তো ওইখানে 309 বছর আল্লাহ তাআলা ঘুম পাড়ায় রাখছেন। ঘুম থেকে তারা যখন জাগলো, জাগার পর তার কয়েকজন ছিল, তাদের মধ্যে কয়েকজন
আরো কয়েকজনকে বাকিদেরকে বললো যে তোমরা এই মুদ্রা নিয়ে শহরে যাও এবং আজকা তো আম মানে ওই যে পিওর খাবার কিনে নিয়ে আসো, এই কথাটা ওখানে আছে। তখন আমার মাথায় এই জিনিসটা বাড়ি খাইলো যে এখানেও দুইটা ওয়ার্ড আছে। কি কি দুইটা ওয়ার্ড? না, আজকা তো আম তো হচ্ছে খাদ্য নিয়ে, বাট কি নিয়ে যাও? মুদ্রা নিয়ে যাও। এবং ওটা আসেই হচ্ছে রৌপ্য মুদ্রা, মানে কাগজের টাকা না, ধাতব মুদ্রা, যে মুদ্রার মধ্যে মুদ্রার মান রয়ে গেছে। তখন আমার কাছে মনে হলো তাইলে এটা ডেফিনেটলি বোঝার মতো বিষয়, কারণ ওই যে লাস্ট শেষ হয়েছে 2 আয়াত, একটা মুদ্রা নিয়ে আর একটা খাবারের মাঝখানে, আর এখানেও এই দুইটা ওয়ার্ডই আনছে এমন একটা স্টোরির ভিতরে, যে স্টোরিতে যে আমলে ইমানের সাথে সোসাইটিতে টেকা যাচ্ছিল না, এবং সেই আমলে যখন বালকরা কথা বলতেছিল তখন তারা বলছে মুদ্রা নিয়ে, রৌপ্য মুদ্রা নিয়ে শহরে যাও আর আজকা তো আম কিনে নিয়ে এসো। তো এটা যখন আমার কাছে দুইটা জায়গায় এটা পাইলাম, তখন আমি ফিল লাইক যে এই বিষয়টা তাহলে অবশ্যই গভীরভাবে গবেষণার দাবি রাখে। তখন অ্যাকচুয়ালি আমি খাবার নিয়ে কিছু গবেষণা করি 2013, 14, 15 দিকে। ওই সময়টা আমি লিখলাম, ঘাটাঘাটি করছিলাম, এবং এই ঘাটাঘাটি করার পরে আমার মানে মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। খাবারের মধ্যে কি পরিমাণ ফিতনা ঢুকায় রাখা আছে, এটা ট্রুলি যদি একজন স্টাডি করতে শুরু করে, হয় সে নিজেকে নিজে পাগল মনে করা শুরু করবে, অথবা বাকিরা তারে পাগল মনে করা শুরু করবে। যেমন যে ডাক্তার জাহাঙ্গীর কবির অনেকে পাগল মনে করে যে কি লোক পাইছিল কি সব খাবারের মধ্যে ভেজাল ধরে। তো সে বরং রাইট আন্ডারস্ট্যান্ডিং এর কাছাকাছি আছে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে বাড়াবাড়ি হলে হইতে পারে, বাট সে বরং রাইট আন্ডারস্ট্যান্ডিং। সেটা হয়তো রিলিজিয়াস জায়গা থেকেও তার মোটিভেশন আছে, হয়তো মেবি হইতে পারে, বাট সে তার সায়েন্টিফিক আন্ডারস্ট্যান্ডিং থেকেই সে বুঝে যে প্রবলেমটা কি। প্রবলেমটা বোঝার জন্য দেখেন, আমরা যখন মনে করি যে খাবার খাওয়ার মধ্যে ঠিক খাবার খাইতে হবে, এটা যখন আমরা আলোচনায় আসে, আমাদের মোস্টলি কাজ করে যে খাবারের সাথে কিসের সম্পর্ক। আমরা মনে করি আমাদের দেহের সম্পর্ক। অবশ্যই খাবারের সাথে কিসের সম্পর্ক? দেহের সম্পর্ক, সুস্থতার সম্পর্ক। অ্যাকচুয়ালি না, খাবারের সাথে 3টা জিনিসের সম্পর্ক: আমার দৈহিক স্বাস্থ্য, আমার মানসিক স্বাস্থ্য, এবং আমার আত্মিক স্বাস্থ্য, স্পিরিচুয়াল হেলথ। 3টা জিনিস: মেন্টাল হেলথ, স্পিরিচুয়াল হেলথ, ফিজিক্যাল হেলথ। এই 3টা জিনিসই খাবারের সাথে যুক্ত। মেন্টাল হেলথ মানে ধরেন আমার রাগ কেমন, আমার গুনাহ করার প্রবণতা কেমন, দেখেন এগুলো কি শারীরিক বিষয় না মানসিক বিষয়? শারীরিক না মানসিক? মানসিক বিষয়, তাই না? যে আমার চিন্তার মধ্যে খারাপ চিন্তা আসতেছে, বা আমি খালি রেগে যাইতেছি, অথবা আমার হচ্ছে গুনাহ করতে ইচ্ছে হইতেছে, এগুলোর সাথে কি খাবারের সম্পর্ক আছে? মনে হতে পারে যে না ভাই, এগুলোর সাথে কেমনে খাবার তো খাইলে ভাই আমি মোটা হবো না, চিকন হবো, তাহলে আমার হার্ট ভালো থাকবে কিনা, কিডনি ভালো থাকবে কিনা। না, খাবারের সাথে শুধু শরীরের সম্পর্ক তো আছে, এটা তো আমরা বুঝি, এটা নিয়ে তো আর কোনো ইখতিলাফ নাই। বাট খাবারের সাথে যে মানসিক বিষয়টার সম্পর্ক আছে, এটা সম্পর্কে আমরা অনেকের কোনো ধারণাই নেই। যেমন ধরেন আমাদের বডির ভিতরে যে আমরা হরমোন শব্দটা শুনছি না, হরমোন, বডির ভিতরে বিভিন্ন রকম হরমোন থাকে। তো এই এক একটা হরমোনের এক এক রকম ভূমিকা থাকে। যেমন ধরেন কিছু হরমোনের পরিমাণ বেড়ে গেলে মানুষের মধ্যে অবসাদ বেড়ে যায়, মানে আপনি যাই করেন না কেন খালি হতাশ লাগবে। কিছু হরমোনের কারণে মানুষের অনেক উত্তেজনা বা এক্সাইটমেন্ট তৈরি হয়, মোটিভেশন তৈরি হয়। ডোপামিন বলে না, ডোপামিন রিলিজ হলে মানুষ এটা মানে গুড ফিল করে। অক্সিটোনিন, ডোপামিন, মানে এই ধরনের অনেক ধরনের হরমোন আছে। মানে এই হরমোনগুলা সাথে আমাদের মুড, যেটা যে মুড, যে কারণে দেখবেন মেয়েদের যখন মান্থলি সাইকেল হয় অথবা প্রেগনেন্সি হয়, তখন তাদের বডির ভিতর হরমোনের অনেক চেঞ্জ হয়, যে কারণে তাদের প্রচুর মুড সুইং হয়। অনেক স্বামীরা এটা বুঝে না, তখন কিন্তু মহিলারা খুব আচরণ করে, অযৌক্তিক আচরণ করে, বিকজ তার মুড সুইং হচ্ছে। অযথা কারণে সে কান্নাকাটি করতেছে, অযথা কারণে সে জেদ করতেছে। তো হাজবেন্ডের না বোঝার কারণে বউয়ের উপর জুলুম করে, ভাই তুমি উল্টাপাল্টা আচরণ করতে, কেন তুমি কাঁদতেছো, এটা কোনো কথা হইলো কিনা। কিন্তু সে তো বুঝতেছে না যে এটা তো তার হরমোনাল কারণ, এটা তো তার কিছু করার নাই, তার বডির ভিতরে এই চেঞ্জ আসছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে হরমোনগুলা বডির ভিতরে কম বেশি হওয়ার কারণে আমার কি হয়, মেন্টালিটির উপর এটা প্রভাব ফেলে, আমার মুডের উপর এটা প্রভাব ফেলে। এই হরমোনটা কি আসমান থেকে ডাইরেক্ট নাজিল হইতে থাকে না, বডির ভিতরে তৈরি হয়? তৈরি হয় কি থেকে তৈরি হয়? খাবার থেকেই তৈরি। আমার বডির ভিতরে একটা দুইটা কেমিক্যাল তো না, এই পুরো বডি যে কেমিক্যালের ফ্যাক্টরি। বডিটা কি কেমিক্যালের ফ্যাক্টরি। ইভেন বডির ভিতরে
এই প্যাথেড্রিনও প্রডিউসড হয়। প্যাথেড্রিন শুনছেন না আপনারা, যে ব্যথানাশক, এমন যেটা নেশাও করে, মানে এমন ব্যথানাশক যে যেটা ইনজেক্ট করলে আপনার এনে কাইটা ফেললে আপনি টের পাবেন, ওই রকম কেমিক্যালও কিন্তু বডির ভিতর প্রডিউসড হয়। বডি একটা মারাত্মক কেমিক্যাল ফ্যাক্টরি। বাট এই কেমিক্যালসগুলো তৈরি হচ্ছে কি থেকে? খাবার থেকে, হোয়াট উই ইট। তাহলে দেখেন, আপনি যদি রং খাবার খান, যে খাবার মানে উল্টাপাল্টা কোনো একটা খাবার, যে খাবার এমন সব ধরনের হরমোন বডির ভিতর ক্রিয়েট করে দিতে পারে যে কারণে আপনি গুনাহ করার প্রবণতা, আপনার হয়তো অতিরিক্ত মানে বিকৃত যৌনাচার, যেমন বিশেষ করে আজকের দিনে আপনারা শুনবেন যেটা নিয়ে খুব হইচই হচ্ছে, সমকামিতার ইস্যু, ট্রান্সজেন্ডার ইস্যু। এবং বাইরের দেশে এখন হিউজ পার্সেন্টেজ অফ ছেলে পেলে তারা ছেলে হিসেবে জন্ম নিছে, কিন্তু তার মনে হচ্ছে আমি মেয়ে। ছেলে হিসেবে তার যা বৈশিষ্ট্য সেটা না, মেয়ে হিসেবে মেয়ের মতো বৈশিষ্ট্য। মূলত কারণ কি বলা হয়, মেডিকেল কারণ কি বলা হয়? হরমোনাল ইমব্যালেন্স। যে ছেলেদের যে হরমোন আর মেয়েদের হরমোন আলাদা, তো হয়েছে সে বায়োলজিক্যালি ছেলে, বাট বডির ভিতরে মেয়েদের হরমোন বেশি হওয়ার কারণে তার মেয়ে মেয়ে প্রবণতা তৈরি হয়ে গেছে। তাহলে এই যে আজকের জামানায় হঠাৎ করে হরমোনের এত ইমব্যালেন্স, ছেলেরা নিজেরা মেয়ে মনে করতেছে, মেয়েরা নিজেরা ছেলে মনে করতেছে, যেটা আমাদের সোসাইটিতে এখনো ওই পর্যায়ে যায় নাই, বাট সেই দিকে শুরু হয়েছে। তো আপনার ধারণা হঠাৎ হঠাৎ করে এগুলো এমনি এমনি হয়ে যাচ্ছে? সেটার উপর তো মিডিয়ার প্রভাব আছে, মিডিয়া দিয়ে মানুষকে উল্টাপাল্টা বোঝানো হচ্ছে। তার চেয়ে মূল কারণ কিন্তু হচ্ছে আমরা বডির ভিতরে যা ঢুকাই তা দ্বারা আমার কেমিক্যাল, বডির ভিতরের কেমিক্যাল কি হয়? নিয়ন্ত্রিত হয়। ফলে আমি শুধু খাবারের কথা বলছি, টু বি এক্সাক্ট, শুধু খাবার না, আমার বডির ভিতরে হরমোনের বিষয়টা, আমার খাবার, আমার মেডিসিন এবং আমার স্কিন কেয়ার প্রোডাক্ট, মানে আমি যা কিছু ত্বকে মাখি, সেটা বডি স্প্রে হোক, আতর হোক, বা এটা লোশন হোক, এটা চামড়ার ভিতর দিয়ে কি বডির ভিতরে যায় নাকি যায় না? যায়। এবং অনেক ক্ষেত্রে এটাকে আমরা তেমন কিছু মনে করি না, বাট হোয়ারএজ খাবারের ক্ষেত্রে তাও তো অনেক রকম ইয়ে থাকে, অথরিটি থাকে যারা এটা পাস করে যে এটা ক্ষতিকারক কিছু আছে কিনা, যেহেতু খাবার। কিন্তু স্কিন কেয়ারের ক্ষেত্রে তো ওই পরিমাণ ইয়ে নাই, বাইরে তো ভাই ইয়ের উপর দিয়েছি, চামড়ার উপরে, তো খাইনি। ফলে ওইখানে কিন্তু অনেক ধরনের আরো ডেঞ্জারাস কেমিক্যাল আছে, যে কেমিক্যালগুলোর মধ্যে ওই বিধিনিষেধের মধ্যে আমরা ধরতেছি না। ফলে আমরা বডির ভিতরে যা নিচ্ছি, মেডিসিন ফর্মে হোক, টিকা ফর্মে হোক, অথবা যা খাচ্ছি, অথবা যা কিছু গায়ে দিচ্ছি, এই সবগুলা জিনিস বডির ভিতরে যায়। অ্যান্ড বডি শুধু হরমোন না, বডির ভিতরে আরো যত রকম কেমিক্যালস আছে এটার সাথে ইন্টারঅ্যাক্ট করে। যদি ইন্টারঅ্যাক্ট করে তাহলে বুঝতেছেন, জাস্ট আমি হরমোন দিয়ে ব্যাখ্যাটা দিলাম, যে মানসিক যে থিঙ্কিং অ্যান্ড স্বাস্থ্য, তার সাথে যে আমার খাবারের সম্পর্ক আছে, এই হিন্টসটুকু দিলাম। কারণ এটা সাইন্টিফিক ব্যাখ্যা গেলে তো আরো ধরেন লম্বা ক্লাস করা লাগবে, সায়েন্স বোঝা লাগবে, বাট বেসিকটুকু বোঝা গেছে কিনা খাবারের সাথে আমার মানসিক যে স্বাস্থ্য, এটার একটা কি আছে, গভীর সম্পর্ক আছে। আরেকটা স্বাস্থ্য মানুষের আছে, সেটা হলো স্পিরিচুয়াল স্বাস্থ্য, স্পিরিচুয়াল হেলথ, যেটা অ্যাকচুয়ালি ফিজিক্যাল হেলথ বোঝা যেমন সবচেয়ে সোজা, হাত ভেঙে গেছে, হার্টের ব্যারাম হয়েছে, কিডনি নষ্ট হয়ে গেছে, এগুলা বোঝা সোজা। মেন্টাল হেলথ আরেকটু সূক্ষ্ম, যে বাই কেমিক্যালসের খেলা, যে কারণে আমার মুড সুইং হচ্ছে, আমার থিঙ্কিং চেঞ্জ হচ্ছে। আর আরেকটা হচ্ছে আধ্যাত্মিক স্বাস্থ্য, যেটা হলো যে মুসলমানের আলটিমেট তার যে স্পিরিচুয়াল প্র্যাকটিসের টার্গেট থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কি হওয়া, আমার একটা কানেকশন তৈরি হওয়া। এই জিনিসটার নাম হলো স্পিরিচুয়াল কানেকশন। যেমন ধরেন অনেক সময় দেখবেন দিলের এমন হালত থাকে যে আমি নামাজ পড়তে গেলে হয়তো চোখে পানি আসতেছে, তেলাওয়াত করতে গেলে চোখে পানি আসতেছে, অথবা মানে অটোমেটিক্যালি গভীর একটা মনোযোগ আসতেছে। আবার অনেক ক্ষেত্রে হচ্ছে ভাই অনেক চেষ্টা করে কি হচ্ছে না, মনোযোগ আসতেছে না, আমি কোনো ইতমিনান পাচ্ছি না। তো ওই জিনিসটা কিন্তু ডিপেন্ড করে আমার স্পিরিচুয়াল হেলথের উপর। স্পিরিচুয়াল হেলথ জিনিসটা আরেকটু কমপ্লিকেটেড, বাট এটার ব্যাখ্যায় আমি যাচ্ছি না। জাস্ট আপনাদের একটা ইন্টারেস্টিং ফাইন্ডিং বলি। আপনাদের ধর্মে দেখছেন বোধহয় হাদিসে মিসওয়াক করার গুরুত্ব নিয়ে প্রচুর আলোচনা আছে, এটা কি জানা আছে আমাদের? এবং এরকমও আছে যে জিবরাইল আলাইহিস সালাম যতবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, মানে এমন বার হয় নাই যে উনি মিসওয়াকের কথা বলেন। মিসওয়াক নিয়ে যে এত আলোচনা, দেখেন আমরা যদি জাস্ট নরমাল আমাদের ব্রেন খাটায় চিন্তা করি, তাহলে মনে হবে তবে এটা এত গুরুত্বের কি হলো, দাঁত পরিষ্কার রাখবো ঠিক আছে, সকালবেলা একবার করলাম, বিকালবেলা করলাম, বাট এই যে এতবার মিসওয়াকের এত গুরুত্ব, এবং প্রত্যেকবার অজুর আগে, অথবা সৌদিতে গিয়ে দেখবেন ওরা একদম নামাজের আগেও একটু করে মিসওয়াক করে। মিসওয়াক নিয়ে এত আলোচনা কেন? এত আলোচনা কেনের অ্যান্সার তো আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না, আমরা অনুমান করতে পারবো। আমরা আমাদের একটা অনুমান কি, যে দাঁত পরিষ্কার রাখার সাথে সম্পর্ক, বাট আপনি ফাজাইল আমলের মধ্যেই পাবেন একটা ইন্টারেস্টিং জায়গা। মিসওয়াকের অনেক ফজিলতের মধ্যে একটা আছে স্মরণ শক্তি বৃদ্ধি করে। হ্যাঁ, আরেকটা, হ্যাঁ
হ্যাঁ, আর আরেকটা জায়গা পাবেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলছেন, উনি ওই স্মরণশক্তির বিষয়টা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বলছেন। মানে ওই জায়গায় এই ইঙ্গিতটা আছে যে মিসওয়াক শুধু দাঁতের সাথে রিলেটেড না। বাট এখানে সায়েন্টিফিক্যালি যে জিনিসটা রিসেন্টলি মানুষ জানতে পারছে সেটা হলো মানুষের ব্রেনের ভিতরে একটা গ্ল্যান্ড আছে। গ্ল্যান্ড বলতে একটা বায়োলজিক্যাল অর্গান আর কি। এটার নাম হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড। এই পিনিয়াল গ্ল্যান্ডের সাথে আমাদের আধ্যাত্মিকতার একটা সম্পর্ক আছে, স্পিরিচুয়ালিটির একটা সম্পর্ক আছে। স্পিরিচুয়াল গ্ল্যান্ড যদি অ্যাক্টিভেটেড থাকে তখন মানুষের স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি, তার যে এই স্পিরিচুয়াল রুহানিয়াত অথবা আধ্যাত্মিক যে মানে অনুভব, এটা সহজ হয়। আর ওই পিনিয়াল গ্ল্যান্ড যত ব্লক থাকে তার আধ্যাত্মিক জিনিসটা হয় না, সহজে অ্যাক্টিভেটেড হয় না। এটা আধ্যাত্মিকতা তো অনেক কমপ্লেক্স জিনিস, সায়েন্স তো এখনো সবকিছু আবিষ্কার করে না, বাট এই একটা জিনিস অন্তত খুঁজে পাইছে। মজার জিনিস হলো দাঁতে স্টিমুলেট করে পিনিয়াল গ্ল্যান্ডকে অ্যাক্টিভেট করা যায়। আপনি যত দাঁত মিসওয়াক করা বলতে যে স্টিমুলেট করা, এই যে এটার মাধ্যমে পিনিয়াল গ্ল্যান্ড অ্যাক্টিভিটি হয়। তাহলে এটা একটা ইন্টারেস্টিং ফাইন্ডিং, যেটা আমরা শরীয়তের ব্যাখ্যা বলতেছি না, বাট এটা একটা ইন্টারেস্টিং ফাইন্ডিং যে কেন নামাজের আগে মিসওয়াক করতে বলা হইতেছে, কেন ওযু করার সময় মিসওয়াক করতে বলা হইতেছে। হইতে পারে যে এটা একটা কানেকশন, যে এটা শুধু দাঁত পরিষ্কারের বিষয় না, এটা আমার আধ্যাত্মিক। হ্যাঁ, তার মানে হইতেছে যদি এই ব্যাখ্যা ঠিক হয়ে থাকে, তার মানে আপনি যদি ঠিক মতো মিসওয়াক করে নামাজে দাঁড়ান, তাহলে আধ্যাত্মিক কানেকশন হওয়ার চান্স কি হলো, বেড়ে গেল। হ্যাঁ, তো আমরা অনেক সময় এই জন্য দেখা যায় কি যে হাদিসের যে হাকিকতগুলো আছে আমরা এটা না বোঝার কারণে এটাকে গুরুত্ব দিই না। যেমন আমরা অলমোস্ট সবাই হচ্ছে ব্রাশ পেস্ট করি, কোনো রকম মিসওয়াক একটু জাস্ট সুন্নত আদায়ের মতো করি, বাট অ্যাকচুয়ালি তো এরকম হওয়ার কথা ছিল না। আলহামদুলিল্লাহ এই আমলটা আমার হয়। আমি লাস্ট হয়তো এই পুরো বছরে আমি ব্রাশ করছি হাতে গোনা হয়তো 2-4 দিন হইতে পারে, না হইতে পারে। লাস্ট কয়েক মাসে আমি কোনোদিন ব্রাশ করিনি, তাহলে মিসওয়াক করি, কারণ এটা আমার এখন হয়ে গেছে। নর্মাল যারা ব্রাশ করে তারা মিসওয়াক করলে মনে করে যে ভাই ওইটা আসল আইটেম, এটা হলো, এটা আমার উল্টা হয়েছে। বরং একদিন আমি ব্রাশ করছি, করার পরে মিসওয়াক না করা পর্যন্ত শান্তি পাচ্ছিলাম না, মনে ছিল মানে জিনিসটা এটা 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 এমন মানে আমার না বুজুর্গের বিষয় না, এটা হলো কি অভ্যাস করে নেওয়া, একটা ভালো জিনিস অভ্যাস করে নেওয়া। তো যে জায়গাটায় ছিলাম যে স্পিরিচুয়াল যে হেলথ, মানে আমার আধ্যাত্মিক কানেকশন আল্লাহ তাআলার সাথে হবে কিনা, সেটার সাথে খাবারের একটা গভীর সম্পর্ক আছে। খাবারের সাথে যে সম্পর্কটা, এই জিনিসটা হইতেছে কি, আল্লাহ তাআলার সাথে যখন আধ্যাত্মিক জগতের যে আলোচনা, সেই আলোচনাতে একটা সিম্পল জিনিস অন্তত সবাই বোঝার কথা বা বুঝবে, আল্লাহ তাআলা পবিত্র সত্তা, এবং আল্লাহ তাআলার সাথে আমি যদি চাই আমার একটা কানেকশন হোক আর আমি অপবিত্র, কি মনে হয় তাহলে কি এটা হবে? দেখেন আমরা রুকুতে এবং সিজদাতে তাসবিহ করি, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ তাআলার কি প্রশংসা করতেছি? প্রশংসা না পবিত্রতা? পবিত্রতা। তো এটা আমার মনে হয়েছে, এটা কিন্তু এগেইন মানে শরীয়তের ব্যাখ্যা না, আমার জাস্ট মনে হয়েছে নামাজের যে প্রাইমারি পারপাস, যে আল্লাহ তাআলার সাথে আমি কানেক্টেড হব, পবিত্র সত্তার সাথে কানেক্টেড হব, আমি সেই পবিত্র সত্তার মানে প্রশংসা বর্ণনা করতেছি বা পবিত্রতা ঘোষণা করতেছি, আর আমি নিজে অপবিত্র, তাহলে কি হবে? এখন আমাদের অপবিত্রতা বলতে আমরা কি বুঝি? দেখেন, অপবিত্রতার ক্ষেত্রেও 3টা লেয়ার আছে। অপবিত্রতার ক্ষেত্রে আমরা জাস্ট অপবিত্রতা বলতে ফিজিক্যাল অপবিত্রতা বুঝি, যে ভাই যে কারণে গোসল ফরজ হয়েছে বা গায়ে একটা নাপাকি লেগে গেছে, আমার ওযু এবং গোসল দ্বারা আমি কি হলাম? পবিত্র হলাম। পবিত্র হওয়া মানে জাস্ট পরিষ্কার হওয়া না। পবিত্র হওয়া মানে কি না জাস্ট পরিষ্কার হওয়া না, পরিষ্কার হইলেই পবিত্রতা হয় না। যেমন ফরজ গোসল ফরজ হয়ে গেছে, আপনি একদম ঢোলে পুরো আসর গোসল করলেন, পরিষ্কার হইলেন, পবিত্র কি হইলেন? কারণ আপনি কুলিও করেন নাই, নাকেও পানি দেন নাই, এই দুইটা না হলে কি পবিত্র হবে? হবে না। তাহলে পবিত্রতা কিন্তু একটা টেকনোলজি। পবিত্রতা কি একটা টেকনোলজি, যে টেকনোলজির বিজ্ঞান আমাদের নাই, আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। দেখেন, ওযু একটা টেকনোলজি পবিত্রতা হাসিল করার জন্য। আপনি বুদ্ধি খাটাইয়া এটা বাইর করতে পারবেন না, বুদ্ধি খাটায় কোনো লাভ নাই। কারণ আমি যদি প্রস্রাব করি, ওযু কি থাকবে না ভেঙে যাবে? ভেঙে যাবে। আবার ওযু করতে হবে, আবার ওযু করার সময় কি কুলি করা লাগবে না? বা নাকে পানি নেওয়া বা যা মুখে পানি দেওয়া লাগবে না? লাগবে। আপনি কি পেশাব মুখ দিয়ে করছেন? না। পেশাব কি নাকের মধ্যে ঢুকছে? না। বরং যেখান দিয়ে পেশাব করছেন, ওযুর অংশ কি এটা যে ওই জায়গাটা দিতে হবে? এটা তো ওযুর অংশ না। তাহলে খেয়াল করেন, আপনি সাধারণ বুদ্ধি যদি বুদ্ধি খাটায়া
সমাধান পাবেন না, বিকজ এটা একটা টেকনোলজি, যে টেকনোলজির কোনো আইডিয়া আমাদের নেই। আল্লাহ জানাই দিছে তুমি এইটা করো, তাহলে তোমার একটা কি তৈরি হবে, পবিত্রতা। যে পবিত্রতার মাকসাদ হচ্ছে যত আমি পবিত্র থাকবো তত পবিত্র সত্তার সাথে আমার কানেকশন সহজ হবে, যত আমি অপবিত্র থাকবো অপবিত্র সত্তা আমাকে কানেক্ট করার সুযোগ পাবে, লাইক শয়তান আমাকে আক্রমণ করার সুযোগ পাবে। সাধারণভাবে আমি জিনিসটাকে এইভাবে ভিজুয়ালাইজ করি যে আপনি যখন অজু করে ফেলছেন আপনার চারপাশে একটা শিল্ড তৈরি হয়েছে, বর্ম, যে বর্মের মধ্যে দিয়ে শয়তান সহজে ঢুকতে পারে না। যে কারণে এই জিনিসগুলো খেয়াল করব আমরা, যেমন প্রচন্ড রাগ উঠলে তখন বডির ভিতর শয়তান ঢুকে যাওয়ার চান্স তৈরি হয়। খেয়াল করেন তখন হচ্ছে শরীয়তের মাসালা কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। খেয়াল করেন মাথা গরম হয়ে গেছে, তাহলে দোয়াটা কি হওয়ার কথা ছিল, যে আল্লাহ তুমি আমার মাথা ঠান্ডা করে দাও, বাট দোয়াটা কি, শয়তান থেকে বাঁচাও। সেকেন্ড দেখেন তারপর রাগ করে নাই, তাহলে কি করতে হয়, উজু করতে হয়। কেন, উজু আমাকে একটা কি দেয়, আবরণ বানায় দেয়, যে আবরণের মধ্যে শয়তান সহজে ঢুকতে পারে না। এবং দেখেন ঘুমের আগের অন্যতম ইম্পর্টেন্ট সুন্নাহ কি, উজু করে ঘুমানো। কারণ ঘুমের অবস্থায় শয়তানের আক্রমণ থেকে আমি বাঁচতে চাইলে আমি কি প্রোটেকশন নিয়ে ঘুমাইছি, আমার যে ঘুমাইছি চারপাশে একটা বর্ম বানায় ঘুমাইছি, আর আমি তাইলে কাইন্ড অফ আগের চেয়ে সেফ। সো দিস আর টেকনোলজি, এই টেকনোলজির মাধ্যমে আমাদের শারীরিক পবিত্রতা আমরা অর্জন করলাম। একইভাবে দেখেন মানসিক পবিত্রতা, এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, যে পবিত্রতা ছাড়াও আমি আল্লাহর সাথে কানেক্ট হতে পারবো না। মানসিকভাবে আমি অপবিত্র কিভাবে হই, ধরেন আপনি গীবত করতেছেন, মানসিক পবিত্রতা। আপনি বাকি কারোর জন্য ঈর্ষা অনুভব করতেছেন, মানুষকে আপনি গালি দিচ্ছেন, কুচিন্তা করতেছেন, খারাপ চিন্তা করতেছেন, তাহলে এগুলো কি শারীরিক বিষয় না মানসিক বিষয়? মানসিক ভাবে আল্লাহ তাআলা মানসিক যেসব আমলগুলাকে আল্লাহ তাআলা নিষেধ করছেন, বুঝতে হবে ওই প্রত্যেকটা আমল আমাকে কি করে, দূষিত করে, আর ওগুলা থেকে বেঁচে থাকা আমাকে কি করে, পবিত্র করে। এবং আমি তওবা করার মাধ্যমে, আমি যে গুনাহগুলো করে ফেলছি, কারো গীবত করছি, এগুলো তো অনেকগুলো মিথ্যা বলছি, কবিরা গুনাহ, তা আমি তওবা করে ফেলছি, তওবা করলে আল্লাহ আমাকে গুনাহ মাফ করে দিলেন, কিন্তু কলবের মধ্যে ময়লা যেগুলো জমে গেছে ওইটা আবার পরিষ্কার করার টেকনোলজি আল্লাহ দিয়েছেন। সেই টেকনোলজির নাম হলো জিকির। আমি যখন এগুলা আরো বুঝতাম না, ভাবতাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছি, বুঝছি, 100 বার পড়ার দরকার নেই, আমিও বুঝছি আল্লাহ বুঝছে, 100 বার পড়বো কেন? দেখেন একটা ময়লা লাগছে, এখন আপনি বলেন ভাই ঘষাতে একটা দিছি, ময়লাটা এমন একবারে ঘষাই হবে না, কতবার খুদবার ঘষা লাগে, তাই না? আল্লাহ তাআলা এরকম টেকনোলজি দিয়ে দিয়েছেন যে এইটা এতবার করো, এটা এতবার করো, তাই না? আছে না, সংখ্যা আছে না, এটা 7 বার করো, এটা 3 বার করো। কাজে আমাদের এটা, আমি তো জ্ঞান দিয়ে এটা বুঝতে পারবো না। ফলে কতকাল আমি পয়েন্টে যেটা বলছি যে তাহলে আমার করণীয় কি, আল্লাহ যেমনে বলছেন এমনে জানি ফলো। তো এই জিকির আমার কল্প কি করে, ক্লিন করে, এটা মানসিক লেয়ারে তৈরি হয়। আর শারীরিক মানসিক পবিত্রতা হাসিল করলে অটোমেটিক এটা স্পিরিচুয়াল পবিত্রতার দিকে মানুষকে নিয়ে যায়। এই জন্য পুরা খাবারের সাথে মানসিক পবিত্রতা, শারীরিক পবিত্রতা তো আমরা বুঝি, বা শারীরিক আমার ওয়েলবিং এটা আমরা বুঝি। যেমন একটা জিনিস বলি, যে যারা এই রাখি, তাদের সাথে আমার অনেক লম্বা সময় ধরে উঠা পড়ে। রাখি মানে হচ্ছে যারা জিন টিন বা জাদু আক্রান্ত হলে তাদেরকে যে শরীয়ত সম্মত ট্রিটমেন্ট যারা দেয়, শরীয়ত সম্মত ঝাড়ফুঁক যারা দেয়, তো এদের সাথে চলার ফলে অনেক ইমান বেড়ে গেছে, কারণ চোখের সামনে যেহেতু অনেক কিছু দেখছি, ইন্টারাকশন করছি। হ্যাঁ, তো ওখানে একটা ইন্টারেস্টিং জিনিস তাদের এক্সপিরিয়েন্স থেকে জানছি, যেসব মানুষ অনেক বেশি স্থূল, মোটা, চর্বি, তাদের উপর জিনের আক্রমণ অনেক সহজে হয়, এবং জিন তাদের শরীরে ইজিলি করে ফেলে, এই মানে ঘাঁটি কাটতে পারে। এবং শুধুমাত্র আপনি যদি ঘাম ঝরানো এক্সারসাইজ করেন, মানে ধরুন প্রচুর দৌড়াইলেন, প্রচুর ঘামলেন, তাতেও এটা জিনের উপর অনেক তৈরি করে, প্রেশার তৈরি করে, আযাব তৈরি করে ফেলে। সাহাবাদের মধ্যে খুব স্থূল, মোটা, এরকম বর্ণনা আমরা পাই না, সব কিছু। তাহলে হ্যাংলা লেখা থাকাটা সুন্নাহর পার্ট, লেখা থাকা কি সুন্নাহর পার্ট না? তা আমরা তো খাবারে বয়ান করতেছি যে ভাই সুন্নাতের পাবন্দি করবো আমরা, আমলের বেলা তো আগে খাবার কি বলে, মানে বিসমিল্লাহর সুন্নাতটুকু মানি, আলহামদুলিল্লাহ সেটুকু তো ঠিক আছে মানি আমরা, কিন্তু খাবার পরিমাণের দিক থেকে হ্যাঁ আমরা তো প্রচুর খায় ফেলি, হ্যাঁ, যেটা সুন্নতের খেলাফ অ্যাকচুয়ালি। কারণ প্রত্যেকটা সুন্নাহর মধ্যে কি আছে, হাকিকত আছে, প্রত্যেকটা সুন্নাহর মধ্যে হাকিকত আছে। ফলে অরিজিনাল যে পয়েন্টটাতে ছিলাম, আধুনিক খাদ্য ব্যবস্থাতে একটা হচ্ছে ইন্টারপ্রিটেশন লাইক বা অল্টারেশন, মানে আমরা খাবারকে প্রথম কথা মডিফাই করে ফেলছি, হাইব্রিড করার মাধ্যমে বা জেনেটিক্যালি মডিফিকেশনের মাধ্যমে। সবচেয়ে জেনারেল হলো জিএমও, যেটা জেনেটিক্যালি মডিফাইড ফুড। এটা হাজার রকম অসুখ বিসুখ তৈরি করে দিচ্ছে শারীরিক লেয়ারে, এবং মানসিক লেয়ারে হচ্ছে বডির ভিতরে যত হরমোন এবং কেমিক্যালস আছে এটার ভিতরে একটা ইমব্যালেন্স ক্রিয়েট করে ফেলছে। কারণ আমরা বিশেষ করে প্যাকেটজাত খাবার যা খাই,
অ্যাকচুয়ালি যে তাকওয়ার অনেক উপরে লেভেলে, যে এটা যদি এখন মাসালা চাওয়া হয় যে ভাই প্যাকেটের একটা চিপস, এটা কি খাওয়া হালাল হবে না হারাম হবে? যদি হারাম উপাদান থাকে তাহলে হারাম, ঠিক আছে, এটা তো, বাট হারাম উপাদান নাই, তাইলে ফতোয়া এটা দিবেন না যেটা খাওয়া হারাম, বাট তাকওয়ার দাবি হচ্ছে এই খাবার থেকে তুমি বেঁচে থাকো। কেন? কারণ ওর ভিতরে যা কিছু দেওয়া হয়েছে এটা মোস্টলি কেমিক্যাল। আপনি যে জুস খাচ্ছেন, ম্যাঙ্গো জুস, আপনার ধারণা ম্যাঙ্গো না, অরেঞ্জ জুস খাচ্ছেন, লেখাই আছে ফ্লেভার, আপনি উপাদানে দেখেন না এর মধ্যে অরেঞ্জ আছে কিনা, যা না অরেঞ্জ আছে তার চেয়ে সবই মেজরিটি কি কেমিক্যাল। যেমন এই যে ম্যাঙ্গো জুস, যেটা সর্বোচ্চ যদি ম্যাঙ্গো থাকে ওটা 12-13%, পাল্প থাকে মাত্র 12-13%, তাও আবার প্রসেস করা, বাকি তাহলে আপনার প্রায় 80-90% কি কেমিক্যাল। এই পরিমাণ কেমিক্যাল বডির মধ্যে ঢুকাচ্ছেন। সাথে আবার দেখেন আমরা যে কোক পেপসি ফান্টা খাই, এই যে কোক এবং পেপসি এই দুইটা কোম্পানি হচ্ছে পৃথিবীর যারা একদম আসল ইহুদি, মানে একদম ইহুদিদের ইহুদি, যারা ইসলাম ধ্বংসের মূল কারিগর, তাদের কোম্পানি। এবং কোকের যে রেসিপি, মানে কোক কি উপাদান দিয়ে তৈরি, এটা একটা সিক্রেট, গোপন, এবং এটা তারা গর্ব করে বলে যে এটা আমরা এমন গোপন যে এটা আমরা কয়জন ছাড়া কেউ এই রেসিপি জানে না, যে কারণে আমাদের মতো টেস্ট কেউ বানাইতে পারে না। তাহলে এরকম একটা খাস ইহুদিদের কোম্পানি, তারা রেসিপিকে গোপন রেখে দিছে। আমি আপনি মুসলমান হইয়া এই জিনিস বেলায় বেলায় খাচ্ছি, এটা মানে দুঃসাহসিক বিষয় হয়ে গেল না? এটা একটা মারাত্মক হাদিস আছে। হাদিসটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, শেষ জামানায় আমার উম্মতরা মদ খাবে। সাহাবারা অবাক হয়ে গেল যে মুসলমান মদ খাবে? মদ খাবে না, হারাম জিনিস পান করবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা খাবে কিন্তু তারা জানবে না। মানে আমি ইন্টারপ্রেট করছি এইভাবে যে এমন হারাম কোনো পানীয় আমরা খাবো যেটা আমি জানবো না যে এটা খারাপ বা এটা ক্ষতিকর। তাহলে এই জায়গাগুলোতে আমাদের অনেক বেশি সতর্ক হওয়া আছে। যারা একটু বেশি জানতে চায়, যেহেতু এটা সায়েন্টিফিক ওয়াজের জায়গা না, বেসিক ইনটিউশন এটা ক্লুটা দিলাম। যারা ইন্টারেস্টেড তারা চাইলে অনলাইনে সার্চ করতে পারেন আধুনিক যে প্যাকেটজাত খাবার এবং প্রসেসড ফুড, এটার ক্ষতি কি, বডির উপর এটার প্রভাব কি, ভয়ঙ্কর। যেমন পৃথিবীর এখন অন্যতম ডেঞ্জারাস দুইটা খাবারের একটা হচ্ছে চিনি, ডেঞ্জারাস খাবারের একটা হচ্ছে চিনি, একটা হচ্ছে ময়দা। কেন? এটার ব্যাখ্যা আছে। ময়দার ক্ষেত্রে বিশেষ করে আরো বেশি ডেঞ্জারাস, বিকজ বাংলাদেশে যত গম ইম্পোর্টেড হয় প্রায় 90% 95% কিন্তু ইম্পোর্ট হয়। ইম্পোর্ট হয় কোন সব দেশ থেকে? মোস্টলি ইউক্রেন, রাশিয়া, এই অঞ্চল থেকে। এবং এই অঞ্চলের যত গম সবই কিন্তু জেনেটিক্যালি মডিফাই করা, ভিতরে ওটার জেনেটিক কোডই চেঞ্জ করে দেওয়া, যেখানে ফলন বেশি হয়, মোটা হয়, টেস্টি হয়। যেমন থাইল্যান্ডে যদি যান আপনারা, ওখানকার ফ্রুটস, ফল এত টেস্টি, এত মজা, মোস্টলি জেনেটিক্যালি মডিফাই করা। এবং জেনেটিক্যালি মডিফিকেশন যেসব জায়গায় বেশি, সেসব জায়গার বাচ্চা অনেক বেশি বিকলাঙ্গ বাচ্চা জন্ম হচ্ছে, বিকলাঙ্গ মানে অটিস্টিক, তারপরে যে এলজিবিটি প্রবণতা বেশি, মানে হরমোনাল ইমব্যালেন্স, এগুলা অলরেডি হচ্ছে। ফলে একে হচ্ছে আমার ময়দা, যে জিনিসটার ভিতরে হলো প্রথম কথা ফাইবার নাই, যেটা নট গুড ফর হেলথ। নাম্বার 2, এটা হচ্ছে জেনেটিক্যালি মডিফাই করা। ফলে আমরা যে রুটি পরোটা যা খাইতেছি, এবং দেখেন বেকারির যত আইটেম সারা পৃথিবীতে এখন খাবার হিসেবে যেগুলোকে পপুলার করেছে, বেকারি আইটেম, দ্যাট ইজ আপনার কেক, পেস্ট্রি, বিস্কিট, মূলত উপাদান কি বলেন? ময়দা আর এটা কি চিনি। মোস্ট ডেঞ্জারাস দুইটা জিনিসের সমন্বয়ে ফুড সিস্টেম চেঞ্জ করা হয়েছে। আগে গ্রাম দেশে পিঠা বানাইতো মোস্টলি কি দিয়ে? গুড় দিয়ে, চাল দিয়ে। সেটা এখন রিপ্লেস হয়ে গেছে কিসে? এখন যদি আপনি আত্মীয় বাড়ি পিঠা বানাই নিয়ে যান, বলবে খ্যাত, তেলে পিঠা বানাই নিয়ে গেছেন, আনস্মার্ট। আর একটা পেস্ট্রি কিনে নিয়ে গেছেন, না এটা ঠিক আছে, রুচিশীল। সব ডেফিনেশন উল্টাইতেছে। এবং দেখেন সমাজের যে চাপ, এই যে আমি বয়ান করতেছি, আমিও তো আত্মীয় বাসায় গেলে কি নিয়ে যাই? পিঠা নিয়ে যাই, কি নিয়ে যাই? কারণ পরিবেশটাই নষ্ট হয়ে গেছে। কিছু মানুষ সচেতন হইলে তখন কি হয়, নিজেদের মধ্যে একটা পরিবেশ তৈরি করা যায়, আন্ডারস্ট্যান্ডিং থাকলে। যখন আমি আপনি আন্ডারস্ট্যান্ডিং এ আছি যে ভাই এটা খারাপ, তখন আমি আপনার বাসায় পিঠা নিয়ে যাবো, আপনি আমার বাসায় পিঠা নিয়ে আসবেন। বা আমি আপনার বাসায় হয়তো দেশি ফল নিয়ে যাব, আপনি আমার বাসায় দেশি ফল নিয়ে আসবেন, বিদেশি ফল আনবেন না। কারণ কি? যেমন ধরেন আপনার আপেল আসতেছে, তারপর মালটা আসতেছে, কমলা আসতেছে, কিন্তু বাংলাদেশের না বাইরে? মেজরিটি এগুলো জেনেটিক্যালি মডিফাই করা। যে কারণে দেখেন আগে তাও ছোটবেলায় আমরা দেখতাম ফল একটু চোকা হয়, একটু এবড়া খেবড়া। এখন দেখছেন ফল কি পরিমাণ টেস্টি এবং কি পরিমাণ নিখুঁত এবং সুন্দর এবং মসৃণ, ইঞ্জিনিয়ারিং করা। আপনি কমলা খাচ্ছেন, বিচি ছাড়া কমলা খাইছেন না?
এই ছোটগুলা আছে, কম আছে, বিচি নাই। তারপর আঙ্গুলের মধ্যে বিচি, আঙ্গুরের মধ্যে বিচি আমাদের ডিস্টার্বিং লাগে। এখন বিচি স্যার আঙ্গুর বানাই দিছে ইঞ্জিনিয়ারিং করে করে, আমরা খুব খুশি, মজা লাগতেছে, কিন্তু ভয়ঙ্কর সমস্যা। ভয়ঙ্কর সমস্যা আলাদা। আজকা তো আম, যে খাবার খাও এরকম, যে খাবার কি পিউরিন ফর্ম, মানে হচ্ছে যে খাবারটা ন্যাচারাল। এই জন্য আলোচনাটা যদিও খাবার না খাওয়ার আদব, বাট আমি বললাম যে আদব তো মানে মূল খাবারই সমস্যা, মানে আদবের সাথে খাইলে বেশিটা আদব নিয়ে খাইলাম, বেশি খাইলাম কিন্তু আদবের সাথে বিসমিল্লাহ বলে খাইছি। আমাদের জামাতে গেলে বেশি খাওয়া হয় একটা তো হলো বেশি খাওয়া, আর একটা হচ্ছিল বিষাক্ত খাবার খাওয়া। তো পয়জন অন আওয়ার প্লেট, হ্যাঁ, এটা আমি একটা সার্চ করেন গুগলে, একটা টপ পাবেন, পয়জন অন আওয়ার প্লেট, মানে আমাদের প্লেটের উপরে বিষ। এবং এই যে আধুনিক ফুড সিস্টেম, যেটার ভিতরে যে পরিমাণ কেমিক্যাল ইউজ হচ্ছে সার হিসেবে এবং কীটনাশক হিসেবে, শুধু বাংলাদেশে কীটনাশক আমদানি হয় বছরে প্রায় 20,000 কোটি টাকা। 20,000 কোটি টাকার বিষ ছড়ানো হয়। তাহলে আমরা কি পরিমাণ বিষাক্ত সিস্টেমের মধ্যে আছি। এই বিষাক্ত সিস্টেম যদি জাস্ট আমার বডিকে ধ্বংস করতো তাও একটা কথা, বাট এটা শুধু আমার বডিকে না, এটা আমার বডি, আমার মাইন্ড এবং আমার স্পিরিট, আমার আধ্যাত্মিকতা, আমি তিনটাকে ধ্বংস করতেছি। এই জন্য এই আলোচনার মাকসাদ হচ্ছে আমাদের অ্যাটলিস্ট প্রথমত হচ্ছে কি, আমরা এখন আসি ধরেন জিরোতে, আপনি মনে করলেন যে ভাই 100তে উঠতে হবে, 100তে উঠতে গিয়ে দেখলেন যে ভাই 100তে উঠা যাচ্ছে না, তো ভাই আমার দরকার নেই, আমি জিরোতেই থাকি। এটা কোনো ভালো প্রবণতা না। প্রবণতাটা যেটা হওয়া উচিত, ভাই আমি জিরোতে আসি, 100তে যাইতে পারতেছি না, কিন্তু 10-এ যাই, 0 থেকে 10-এ যাই, 0 থেকে তো 10 বড়, 10 উঠতে পারলে ঠিক আছে, ভবিষ্যতে আরেকটু চেষ্টা করে 20-এ যাই। এখন আপনি বয়ান শুনে মনে করেন ভাই কালকে থেকে আমি কোনো ময়দা খাবো না, কোনো চিনি খাবো না, কোনো প্যাকেটের খাবার খাবো না, তারপর 1 সপ্তাহ 10% চলবেন, 1 সপ্তাহ পরে দূর ব্যায়াম নাকি চলা যায়, তারপর আবার কি একটা পাবেন। এটা না করে আপনি অল্প অল্প ছোট ছোট টার্গেট নেন, সেটা সম্ভব না যে আমি হ্যাঁ 5টা বিদেশি ফল খাই, একটার ক্ষেত্রে ডিসিশন নিলাম যে না ভাই এটা খাবো না, এটার পরিবর্তে আমি দেশি খাবো যেটা লোকালি প্রোডিউস। এবং আল্লাহ তাআলা এক এক দেশ, সব দেশে কি একই রকম ফল দিবেন না, সব দেশের মানুষকে আল্লাহ একইভাবে বানাইছেন, সব দেশে কি একই রকম আবহাওয়া দিবেন? তাহলে যে দেশে যে আবহাওয়া, যে মানুষ, যে প্রকৃতি, আল্লাহ তাআলা ওই দেশে ওই রকম সময় ওই রকম ফল দেন। যেমন দেখেন বাংলাদেশে যে সময় জ্বরের সিজন হয় ওই সময় আনারসের সিজন, মানে যে সময়ে যেটা আমাদের দরকার। আরেকটা জিনিস খেয়াল করেন, আমাদের বাংলাদেশের যে প্রকৃতি এবং মানুষের যে শারীরিক গঠন, তাতে আমাদের জন্য চুকা জিনিসটা হচ্ছে খুব ভালো। চুকা আমাদের ফলের মধ্যে দেখেন যেগুলো দেশি, চিন্তা করে দেখেন বেশিরভাগ ফল চুকা, 2-1টা আছে যেটা হলো চুকা না, যেমন কাঁঠাল চুকা না, পেয়ারা চুকা না, বাট আপনি বলেন দেখি বাদ বাকি দেশি ফলের নাম দেখেন যে চুকার সংখ্যা বেশি কিনা। আমরা, জাম্বুরা, তেঁতুল, আনারস, মানে আপনি দেশি পদের এবং দেশি ভাবে যদি আপনি এটা কামরাঙ্গা, হ্যাঁ তেঁতুল তো বলছি, চিন্তা করে দেখছেন, জলপাই, হ্যাঁ জলপাই, কদবেল, বেশিরভাগ যেটা দেশি। আর এখন তো মডিফাই করে করে সবই মিষ্টি বানাই ফেলতেছে, ওটা তো হচ্ছে ওই যে মডিফাই করে ফেলছে। যেমন ওই যে খুব বলছিলাম যে খুব ডেঞ্জারাস একটা খাবারের নাম হলো চিনি, এবং চিনির ইংরেজি হচ্ছে কি সুগার। চিনির কিন্তু আরেকটা ইংরেজি আছে, চিনির আরেকটা ইংরেজির নাম হচ্ছে হোয়াইট পয়জন। এটা কিন্তু আবিধানিক শব্দ, মানে আবিধানিকভাবে চিনির আরেকটা প্রতিশব্দ হচ্ছে হোয়াইট পয়জন। হোয়াইট পয়জন মানে সাদা বিষ, কি না নামই সাদা বিষ, অনেকে বলে সাদা বিষ। ফলে দেখেন চিনিকে আমি গুড় দিয়ে রিপ্লেস করি, সব জায়গায় না পারি, যেমন অলরেডি আমি চা কফি খাই গুড় দিয়ে, অথবা হলো গুড় চিনি কিছুই দেয় না, ওটার সাথে আমি মধু রাখি অথবা হলো খেজুর রাখি, খেজুর একটু কামড় দিয়ে মুখটা মিষ্টি করি, তারপরে গিয়ে আমি চায় বা কফিতে চুমুক করি। হ্যাঁ, তো এটা তো এই জন্য আমার জীবন তো আর তেজপাতা হয়ে যাচ্ছে না, পরে এখন এটি আমার ভালো লাগে। তবে মধু কিন্তু একটা বিষয় আছে, মধু কিন্তু তীব্র গরম পানিতে মিশাবেন না, এটা কিন্তু টক্সিক হয়ে যাবে, বিষ হয়ে যাবে। মানে বিষ বলতে ওই বিষ খেয়ে মারা যাবেন না, মানে জিনিসটা ক্ষতিকর হয়ে যায়। তীব্র গরম পানিতে মধু মিশানো যাবে না, মধু মিশাইতে হবে কিন্তু হালকা গরম পানিতে। ফলে তীব্র গরম চা ওর ভিতরে মধু ঢাললেন, এটা ওয়াইজ না। সেক্ষেত্রে যদি মধু দিয়ে চা খাইতে চান তাহলে আমার ফর্মুলা হইতেছে ওই মধু প্লেটে রাইখা একটু করে জিব্বায় লাগায় মুখটা মিষ্টি করে তারপর একটা চা চুমুক দিবেন এইভাবে, অথবা ওই খেজুর কামড় দিবেন, এটা খাবেন, অথবা গুড় দিয়ে খান, যে সোর্স থেকে জানেন যে গুড়টা ভালো।
হ্যাঁ, যে আমি কফি কিন্তু আমি গুড় দিয়ে খাই এবং এটি আমার কাছে বেশি ভালো লাগে। কফির মধ্যে গুড় দিয়ে খাই। আখের গুড়। তারপরে যদি তাল মিষ্টি যদি অরিজিনাল জানেন, কারণ এখন তো সবই 2 নাম্বারই হয়, অরিজিনাল যদি জানেন। এই জন্য দেখেন যে আমরা আমাদের এই সোসাইটিতে কনজিউমারিজম, ক্যাপিটালিজম এমন ভাবে গ্রো করছি, আমরা টাকা কামানোর জন্য সমস্ত এফোর্ট দিচ্ছি, আর ওই টাকা দিয়ে যে খানাটা খাবো ওই খানার পিছনে কোনো সময় দিচ্ছি না। খানা খাওয়ার সময় দিচ্ছি, খাওয়াটা প্রডিউস করা, খাওয়াটাকে পিওর করার পিছনে কোনো সময় দিচ্ছি না। ধরেন আপনি বাজার করার জন্য সপ্তাহে হয়তো 5 ঘন্টা খরচ করেন, এখন সপ্তাহে 10 ঘন্টা যদি আপনি খাবারটা সংগ্রহ করার কাজে খরচ করতেন, সময়টা বাড়াইতেন, তাহলে আপনার আমার পক্ষে সম্ভব ছিল আরেকটু অর্গানিক খাবার, আরেকটু ফ্রেশ খাবার খাওয়া। কারণ আমাদের উচিত ফ্রেশ খাবার খাওয়া। একটা খাবারের ভিতরে একটা থেকে ক্যালোরি, শক্তি পাই, আর একটা থেকে নিউট্রিয়েন্টস, পুষ্টি উপাদান। একটা খাবার গাছ থেকে যখন পেড়ে ফেলা হয়, খাবার টু খাবার ভেরিয়েশন আছে, বাট ইন জেনারেল একটা ফল যদি আপনি গাছ থেকে পারেন, যদি 2 থেকে 3 ঘন্টার মধ্যে খেয়ে ফেলেন, তাহলে পুষ্টি উপাদান প্রায় সবগুলা আপনি পেয়ে যাবেন। বাট 2-3 ঘন্টা পর থেকে এর পুষ্টি উপাদান আস্তে আস্তে মরতে শুরু করে। মরতে একটা সার্টেন টাইমে গিয়ে পুষ্টি উপাদান সব চলে যায়, তারপর এটা পচতে শুরু করে। বাট এখন একটা আপেল রাইখা দেন, দেখেন দি কয় দিনে পচে। আমরা 1 মাস, 1.5 মাস, 2 মাস তারিখ লিখে রেখে দিছিলাম, নষ্ট হয় না। কি পরিমাণ কেমিক্যালস দেওয়া, কেমিক্যাল দিয়ে চিন্তা করা যায়। তাজা থাকে। একটা পাউরুটি যেটা যেমন আমি এই যদি আপনি অরিজিনাল পাউরুটি কেমিক্যাল দেওয়া না থাকে, এই পাউরুটি 2 থেকে 3 দিনের মধ্যে ছত্রাক উঠে যাবে। আপনি এখানটা পাউরুটি কিনে বাসায় রেখে দেন, 10 দিন 15 দিন মাসখানেকের মধ্যে ছত্রাক ফ্রেশ থাকে। হ্যাঁ, ফ্রেশ থাকে মানে আসলে ফ্রেশ, আমরা ওইটাই বলতেছি ফ্রেশ। ফ্রেশটারে বলতেছি কই নষ্ট হয়ে গেছে, আর যেটা মানে আসলে সমস্যা সেটারে বলতেছি ফ্রেশ। ফলে এই জায়গাটাতে অন্তত প্র্যাকটিক্যাল একটা স্টেপ নেওয়া উচিত। এটা কিন্তু ঈমানের দাবি যে আমার খাবারকে শুদ্ধ রাখতে হবে ইনশাআল্লাহ। তাহলে সেই জায়গায় আমার ঈমানের দাবি ক্ষেত্রে আমি একেবারে লাভ দিয়ে গাছের আগায় ওঠার চেষ্টা করার দরকারই না, বাট টার্গেট থাকবে কি স্লোলি আমি একটা একটা করে জিনিস রিপ্লেস করব। আমার বাসায় ইন জেনারেল চকলেট চিপস আমরা ইন জেনারেল বাচ্চাদেরকে কিনে দিই না, তারপরে আমার দুলা ভাই আসলে অথবা ড্রাইভারদের সাথে এরা বাইরে গেলে তখন দেখা যায় একটা চিপস কিনে আনে, চকলেট কিনে আনে, বাট আমরা সর্বোচ্চ কন্ট্রোল করার চেষ্টা করি, মানে যথাসম্ভব মানে বাসার থেকে কিনি না। বাট এখন অনেক সময় হয় যে আব্বা এটাই না ওইটা না, তখন আমার বলে যাচ্ছে তার চেয়ে এটা খেলে কি হয়, বাচ্চাদেরকে তো ডাইভার্ট করা যায়। হ্যাঁ, যে ফল খেলে কেমন হয়। হ্যাঁ, কিছু ক্ষেত্রে এটুকু চেষ্টা করা, আর বাচ্চারা দেখলে তখন ক্রেজি হয়, বাট না দেখলে কিন্তু এত ক্রেজি না। অন্তত আমি ঠিক আছে এখন যদি সে সপ্তাহে 7টা চিপস খায়, এটাতে আমি 5টাতে নামায় আনার চিন্তা করি, 2টাতে নামায় আনার চিন্তা করি, 1টাতে নামায় আনার চিন্তা করি। মানে একবারে হার্ট ব্রেক করতে গেলে তো কি হয়, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। কিন্তু গ্র্যাজুয়ালি আমি কমানোর চেষ্টা করি। আমি বিদেশি ফল কমাই, দেশি ফলের দিকে যাই। আমি হাইব্রিড এবং জিএমও যেগুলো, ওগুলোর পরিবর্তে যেটা দেশি, যেটা অর্গানিক্যালি প্রডিউস, সেদিকে যাই। এবং এই সেন্সটা যদি আমাদের বাড়ে, তাহলে কিছু না কিছু মানুষ চিন্তা করবে, ভাই খাবারটা যেহেতু ইম্পর্টেন্ট, চলেন ভাই আমরা একসাথে মিলা কতজন মানুষ মিলে কিছু প্রজেক্ট করি যেটাতে অর্গানিক্যালি আমরা আমাদের খাবারের কন্ট্রোল আমাদের হাতে রাখি। অন্তত গ্রাম দেশে আমি নিজের হাতে কিছু গাছ লাগাবো, বা ঢাকার পেরিফেরিতে 2-4টা গাছ লাগাবো। এখন ছাদে গাছ লাগানো যায়, টবে গাছ লাগানো যায় কি যায় না? তাহলে ওইটুকু কন্ট্রোল তো আমার হাতে আছে। আর তার জন্য দিনে হয়তো আপনার আধা ঘন্টা, 15 মিনিট, 20 মিনিট গার্ডেনিং এর টাইম দেওয়া লাগলো। তো এটাকে ইবাদত মনে করে তো টাইম দেওয়া উচিত। এটা কি ইবাদত মনে করা উচিত না? গাছ লাগানো তো এটা আমার নট শুধু গাছ লাগানোর নিয়তে বলতেছি না, এই যে খাবারটাকে আমি পিওর রাখবো, খাবারটাকে আমি পিওর রাখবো সেই নিয়ম। বাগান থেকে পেলাম। একইভাবে দেখেন আমাদের যে এখন এই যে ব্রয়লার মুরগি, ওটা তো কেমিক্যালের একেবারে কারখানা, যে এটারে ফুলায় ফাপায় কি পরিমাণ হরমোন ইউজ করে, গ্রোথ হরমোন, কি পরিমাণ হরমোন ইউজ করে যে একটা মুরগি এই কয়েকদিনের মধ্যে ফুলা ফাইটা এই হয়ে গেছে। কি ডেঞ্জারাস। তো অ্যাটলিস্ট কক খান, কক খাইলে অন্তত ওই পরিমাণ হরমোন নাই। আর দেশি মুরগি হলো বেস্ট, যেটা দেশিভাবে বড় হয়েছে। আপনি গরু খাইতেছেন, যে গরু তো একইভাবে হরমোন টরমোন দিয়া ওষুধ টষুধ খাওয়ায় ভয়ঙ্কর অবস্থা, বাট যেটা ন্যাচারালি গ্রেজিং করে। ফলে দেখেন যে ভাই আমাদেরকে এখন তো টাইম আছে, গরু পালবো, ছাগল পালবো, টাইম নাই কেন ভাই? আমরা তো টাকা কামাইতে ব্যস্ত। তো টাকা না কামায় আপনি যদি টাকা একটু কম কামায় বরং এগুলো করেন, তো আপনার খাবার তো ডাইরেক্ট আপনার হাতেই চলে আসতেছে। কিন্তু ওইটাতে আমরা মনে করি প্রেস্টিজ হইলো না, আমি আমার বড় অফিসারই হওয়া লাগবে, বেশি বেশি লেভেল লাগবে। এই জন্য এটা ইমানের দাবি যে আমার লাইফকে আমি এইভাবে ডিজাইন করবো। বাট ইচ্ছা যদি থাকে একটু 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 করে কিন্তু এটার দিকে আগানো খুব যে ডিফিকাল্ট এটা কিন্তু না, ইচ্ছাটা দরকার। আমাদের তো মোজাকার অনেক লম্বা হয়ে গেল, খাবার দাবার ও ভালোই জি না না হ্যাঁ আচ্ছা ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ হ্যাঁ What about লাল চিনি?
লাল চিনি সাদা চিনির চেয়ে ভালো, লাল চিনি সাদা চিনির চেয়ে ভালো, বাট বাঙালি হইতেছে 2 নাম্বারির ওস্তাদ। 2 নাম্বারিতে তাদের হচ্ছে অসাধারণ প্রতিভা। এই কি করে, আমি ওই যে রাজশাহী একবার গেছি, তখন ওই ফরমালিন নিয়ে খুব কথাবার্তা, ফরমালিন দিচ্ছে ফলের মধ্যে। তো এখন কেউ কেউ আমাদেরকে কৌশল শিখাই দিল যে ভাই কিভাবে বুঝবেন যে ফরমালিন দেওয়া আছে কি নাই। তো বললো যে যদি মাছি এসে বসে ফলের উপর বা মাছের উপর, তাহলে বুঝবেন যে এটা ফরমালিন নাই। তো আমি রাজশাহী গেছি, আমের সিজন, তা আমি বলতেছি এই আমাদের খুঁজতে হবে যে কোথায় মাছি বসে না, ওই ফলটা আমরা কিনবো। তা আমার সাথে যে সে বলে ভাই এটা খুঁজে কোনো লাভ নাই, ওরা ফরমালিন দিয়ে উপরে আবার গুড় স্প্রে করে। ফরমালিন দিয়ে যখন এটা চাও রইছে যে পাবলিক খুঁজতে কোথায় মাছি বসে না, ওই জন্য আবার মাছি বসানোর টেকনোলজি হিসাবে সে আবার কি করে গুড়ের পানি স্প্রে করে, ওই জন্য আবার মাছি এসে বসে। জি জি বলেন সংক্ষেপে। যে কলা খাচ্ছি, নিজের আপন বাবা কলা চাষ করে, জি তাহলে বলেন দেখি ভাই এগুলো সমাধান কি? সমাধান নিজেদেরকে কৃষির মধ্যে ইনভলভ হওয়া, দিনই কাজ মনে করে, এরা কিন্তু ইবাদত মনে করে। এবং আমি যদি সেই উদ্যোগের মাধ্যমে আরো কিছু ভাইয়ের জন্য আমি আঞ্জাম দিতে পারি, কত বড় ইবাদত হয়ে গেল। কারণ এই সব জিনিস আমাদেরকে শারীরিক মানসিক সবভাবে ডিস্ট্রয় করে দিচ্ছে। আজকে জাস্ট চিন্তা করেন, আপনি যত টাকা কামাচ্ছেন, দেখেন টাকা কিন্তু আমরা বেশি অংশ খায়া শেষ করতে পারি না। কয় টাকা আমরা খাই, কিন্তু আমাদের টাকা নিয়ে টেনশনের একটা অন্যতম জিনিস ভাই, আমার যদি কঠিন কোনো অসুখ হয়, চিকিৎসা করতে যে লাখ টাকা কোটি টাকা লাগে, টাকা আমি পাবো করি, তাই না? মানুষের টাকা কামাই করার দুইটা, একটা হচ্ছে শিক্ষারটা হচ্ছে আনপ্রেডিক্টেবল না, যে মাসে 20,000 30,000 বাচ্চার পিছনে যাচ্ছে, কিন্তু মানুষের একটা টেনশন থাকে ভাই কঠিন একটা অসুখ হইলে টাকা কোথায় পাবো। এখানে সে যে দুর্নীতি করে তারও একটা অন্যতম কারণ তার চিকিৎসা নিয়ে যে ভীতি, এই কারণে সে দুর্নীতিও করে, তাই না? তো এখন দেখেন যে এই যে অসুস্থ আমরা হচ্ছি, এটা কি নর্মাল মনে হইতেছে? যে আজ থেকে 30 বছর আগের কথা জাস্ট দেখেন, 30 বছর আগে ঘরে ঘরে হার্টের রোগী, গ্যাস্ট্রিক রোগী, তারপর কি ডায়াবেটিস কয়টা পাইছে, ক্যান্সার। 30-40 বছর আগে, জাস্ট 30-40 বছর, জাস্ট 30 বছরের মধ্যে ঘটনা কোথায় চলে গেছে দেখছেন? যখন থেকে প্যাকেটজাত খাবার দেশে চালু হয়েছে। 30 বছর আগে গ্রামের মানুষ তো প্যাকেটজাত খাবার কাইন্ড অফ ছিলই না, যা খাইছে দেশি জিনিসপত্রই খাইছে। ইভেন খোলা জিনিস যেটা ধরেন চানাচুর খাইছে, এই খাইছে, সেটা খাইছে খোলা, তাও ময়লা ধুলা থাকলে ওটা ওই অর্থে ভালো যে কেমিক্যালের ফ্যাক্টরি তো। বাট যখন আমাদের এই জিনিস চালু হইলো, সারা বাংলাদেশে দেখেন আজকে কত রকমের অসুখ, কি পরিমাণ অসুখ। তাহলে সেটা তো আপনার ইমান নষ্ট করারও কারণ হয়ে যাচ্ছে, কারণ আপনি ওই চিকিৎসার টেনশনে মনে করতেছেন টাকা বেশি কামাইতে হবে, টাকা বেশি কামাইতে গিয়ে মনে করতেছেন ভাই এত হালাল হারাম কি আর বাঁচলে চলে নাকি আজকের জামানায়। একটা জিনিসের সাথে কত জিনিস কানেক্টেড। ভাইরাস মানুষ যদি আল্লাহ তাআলা যেভাবে তাকে জীবন চালাইতে বলছে সেভাবে যদি চালাইতো, তো তাহলে ধরেন যে সব দিক থেকে দুনিয়া বলছে না, দুনিয়া আখিরাত দুইখানেরই সুখ শান্তি কামিয়াবি কিসের মধ্যে? দিন মানানো। আমরা যারা ছোটবেলা থেকে আবার এই উল্টা পাল্টাই খাই, আমাদের বডির অভ্যস্ত মানে তো বাহ্যিক ভাবে সে রিয়াকশন দিচ্ছে না, আমার ভিতরে ড্যামেজ হচ্ছে, হাজার রকম অসুখ বিসুখ হচ্ছে। তো ভাই খানা বোধহয় তৈরি হয়ে গেছে, সবাই কি মানে দিয়ে ফেলবো নাকি?